দর্শক স্বাগত নিউজ 24 সংবাদ আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন বিআরবি কেবলস। অন্যান্য শিরোনামগুলো। দর্শক শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। অবশেষে আশঙ্কাই সত্যি হলো, ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর এসব হামলাকে সফল দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য মার্কিন হামলায় আগে ভাগেই ফোর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে সব ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি তেহরানের। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান, হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়ার। যুক্তরাষ্ট্রের মিজুরি থেকে উড্ডয়ন করে প্রায় 37 ঘন্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানে হামলা চালিয়েছে মার্কিন B-2 বোমারু বিমান। রাতের আধারে ইরানের ফর্দো, নাতানজ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গী হয়ে ইরানে হামলা করায় বন্ধু ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদি তারা শান্তি স্থাপন না করে, ভবিষ্যতের আক্রমণগুলি আরো অনেক বড় হবে। তবে এসব স্থাপনা থেকে আগে ভাগেই ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দাবি করেছে খামেনির দেশ। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কায় ইরানের ফরদোস্ত পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ উপকরণ সরানোর প্রমাণ মিলেছে উপগ্রহ চিত্র বিশ্লেষণেও। এদিকে কূটনীতিকে অগ্রাহ্য করে ইরানে সরাসরি হামলার ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আমার দেশ এখন আক্রমণ আগ্রাসনের মুখে রয়েছে এবং আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী জবাব দিতে হবে। ট্রাম্প প্রশাসন এই আগ্রাসী কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য একক এবং সম্পূর্ণভাবে দায়ী থাকবে। ইরানে বোমা হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার হুমকিও দিয়েছে তেহরান। ইরানে মার্কিন হামলার পর ইরান তেল আবিব সংঘাত আরও তীব্র হবার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র মোতায়েনের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে শুধু ইরান নয়, ইরান সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর নিশানায় পড়েছে ইসরায়েল। লড়াইয়ে যুক্তরাষ্ট্র সামিল হওয়ায় যুদ্ধের নতুন রণকৌশল ঠিক করছে হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো গোষ্ঠীগুলো। আসমাতুলি, নিউজ 24। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর গোটা মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের দামামা। জাতিসংঘ বলছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক শান্তিতে সরাসরি হুমকি। বিশ্ব নেতাদের বেশিরভাগের মুখেই উদ্বেগ আর নিন্দার সুর। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের আর পিছুটানের সুযোগ নেই, বরং এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে। ইরানের পরমাণু স্থাপনায় সরাসরি হামলা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান হামলার পর থেকে থমথমে গোটা মধ্যপ্রাচ্য। মার্কিন ঘাঁটিগুলোতে চূড়ান্ত যুদ্ধের সাজে প্রস্তুত মার্কিন সেনারা, বাড়ছে সামরিক উপস্থিতি। এদিকে হামলার বিস্তারিত তথ্য পেন্টাগনে তুলে ধরেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। জানিয়েছেন ট্রাম্পের বার্তা ইরানের মেনে নেওয়া হবে শান্তির একমাত্র পথ। ইরান বলছে মার্কিন হামলার পর মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলার বৈধতা দিয়েছে ওয়াশিংটন। এদিকে লোহিত সাগরে মার্কিন জাহাজ নিশানা করে হামলার বার্তা দিয়েছে হুথি বিদ্রোহীরা। এমনকি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। এতে পাল্টাপাল্টি হামলার শঙ্কা বাড়ছে। বিশ্লেষকরা বলছেন যুদ্ধ বন্ধে যখন দফায় দফায় আলোচনা চলছে, ঠিক এমন সময় মার্কিন হামলা এই অঞ্চলের জন্য বড় হুমকি। এমনকি যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। যুক্তরাষ্ট্রের জানা উচিত ছিল এই হামলা কি সংঘাত কমাবে নাকি বাড়াবে। যেখানে মার্কিনিরাই জানে না ট্রাম্প কি করতে যাচ্ছে, বিশ্ব কিভাবে তাদের উপর বিশ্বাস রাখবে।
জাতিসংঘ বলছে শান্তি নয়, দ্রুত নিয়ন্ত্রণ হারাতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, মার্কিন সিদ্ধান্ত আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। সেই সাথে ইরানে মার্কিন এই হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি দেখছে মস্কো। নিন্দা জানিয়েছে সৌদি আরব, ওমান, কাতার সহ বেশ কয়েকটি দেশ। এদিকে ইরাক বলছে এই অঞ্চলে তারা শান্তি চায়, যুদ্ধ নয়। মাসুদ রানা, নিউজ 24। ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে ইউএন ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ শাইক ইমতিয়াজ। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে, আমরা সরাসরি আলোচনায় যাব। ডক্টর ইমতিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। আলোচনায় যাওয়ার জন্য শুরুতেই আপনার কাছে দুটি প্রশ্ন আমি রাখতে চাই। প্রথমে যেতে চাই, যুক্তরাষ্ট্র এই যে যুদ্ধে যোগ দেওয়ার পর ইরান যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলোর ব্যক্তি ও স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু ঘোষণা দিয়েছে। গোটা বিশ্বের এখন পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, আপনার কি মতামত এই বিষয়ে? রাশিয়া কিন্তু ইতোমধ্যে গতকালকে বলেছে যে ইভেন যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে সেখানে তারা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপেনও ব্যবহার করতে পারে। তার মানে হচ্ছে যদি আমেরিকা কিংবা ইসরায়েল কোনোভাবে ট্যাকটিক্যাল নিউক্লিয়ার উইপেন ব্যবহার করে ইরানে, তাহলে কিন্তু রাশিয়া একই রকম পরিণতি ডেকে আনতে পারে ইউক্রেনের জন্য। আর যদি তাই হয় তাহলে পৃথিবী যে নিঃসন্দেহে একটি ভয়ঙ্করতম অবস্থার মধ্যে পড়বে, এটা যে কেউ বুঝতে পারে। আর আরেকটি বিষয় যেটা হয়েছে সেটি হচ্ছে আসলে আন্তর্জাতিক ব্যবস্থায়, বিশেষ করে জাতিসংঘ গঠনের পরে পৃথিবী কখনোই এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়নি যেখানে সকল ধরনের হিউম্যান রাইটস এর ভায়োলেশন করা হয়েছে, সকল ধরনের যুদ্ধাবস্থার বা যুদ্ধ পরিস্থিতির যত ধরনের নর্মস রয়েছে সেগুলো ভায়োলেট করা হয়েছে। আমরা দেখেছি যে হসপিটাল উড়িয়ে দেওয়া হয়েছে, আমরা দেখেছি নিরীহ নিরন্ন মানুষ যখন খাদ্য সংগ্রহের জন্য এসে তাদেরকে মেরে ফেলা হয়েছে এবং নির্বিচারে মেরে ফেলা হয়েছে। তো এই সমস্ত কিছুর প্রেক্ষিতে এই পরিস্থিতিতে বলা যেতে পারে যে আমেরিকার ইরান আক্রমণ নিঃসন্দেহে পৃথিবীর জন্য ভয়ঙ্করতম বিপর্যয় ডেকে আনার পরিস্থিতি তৈরি করেছে। ডক্টর শাইক ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটা প্রশ্ন যদি আপনার কাছে রাখি, এই যে যুদ্ধ নিয়ে দ্বিধা বিভক্ত গোটা বিশ্ব, যেমনটা জানাচ্ছিলাম, জাতিসংঘ কি শুধু কাগুজে বাগই থাকবে? এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। প্রথমত জাতিসংঘকে কাগুজে বাগ করে ফেলতে পারলে সফলতা কাদের এটা বুঝতে হবে। আসলে জাতিসংঘ কাগুজে বাগ হয়ে নেই, বরং করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখতে হবে পৃথিবীতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ উপায়ে যদি কোনো সমস্যার সমাধান করতে হয় তাহলে একটি মাত্র প্রতিষ্ঠানই সেটি পারে, এবং সেটি হলো জাতিসংঘ। সুতরাং জাতিসংঘ যে কাগজে বাগ হয়ে আছে বলছি আমরা, এটা কিন্তু খুব প্ল্যান করে বলবো যে আমেরিকা এবং যারা তাদের মিত্র তারাই তৈরি করার চেষ্টা করছে। সুতরাং আমাদের মতো দেশগুলোর মনে রাখতে হবে যে যদি এই পৃথিবীতে শান্তিকে টিকিয়ে রাখতে হয় তাহলে জাতিসংঘই একমাত্র প্রতিষ্ঠান যার ভিতর দিয়ে আমরা এই কাজটি করতে পারি। আনফরচুনেটলি এখন পর্যন্ত সেটি হচ্ছে না, কেননা জাতিসংঘের কিছু রিফর্মেশন বা সংস্কার দরকার। যে রিফর্মেশন বা সংস্কারগুলোই আবার যখন করার কথা হয় তখন কিন্তু সর্বাগ্রে এই দেশগুলি বাধা দেয়। সুতরাং জাতিসংঘ কাগজে বাগ হয়ে আছে আমি এটা পুরোপুরি মনে করি না, তবে একই সাথে মনে করি জাতিসংঘ এখন একটা ভয়ঙ্করতম বিপর্যয়ের ভেতর দিয়েও যাচ্ছে এবং আনফরচুনেটলি আমাদের সামনে জাতিসংঘের কোনো বিকল্প নেই। সুতরাং এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে, তার যত সমস্যাই থাকুক সেগুলো সমাধান করার চেষ্টা করতে হবে, অন্যথায় যুদ্ধই হবে যে কোনো সমস্যার সমাধানের একমাত্র উপায়, এবং যেটি আমেরিকা এবং তার মিত্ররা চায় বলেই মনে হচ্ছে। ডক্টর সৈয়দ শাইক ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশায় আছি। আসলে আমরা যুদ্ধ চাই না, আমরা সমাধান চাই, শান্তিপূর্ণ একটি বিশ্ব চাই। দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন ইউএন ইউথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের প্রধান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ শাইক ইমতিয়াজ। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশে দাম বাড়বে নিত্যপণ্যের, এমন আশঙ্কার কথা জানিয়ে বিশ্লেষকরা বলছেন ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে পণ্য আমদানির খরচ বাড়বে।
আর জ্বালানির মূল্য বৃদ্ধি হলে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের কারণে নতুন এক কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নতুন মাত্রা যোগ করেছে ইরান ইসরায়েল যুদ্ধে। দেশটির ফার্দো, নাতাঞ্জ ও ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার দিন এর প্রভাব মধ্যপ্রাচ্য পেরিয়ে এসে পড়েছে ঢাকার বাজারেও। রোববার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ফলে সবকটি মূল্যসূচকে বড় দরপতন হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে লেনদেনের খরা। ডিএসসিতে লেনদেন কমে 300 কোটি টাকার নিচে চলে এসেছে। দেশের নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আরও নেতিবাচক হবে। ইরান কোনোভাবে আপনার হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, তাহলে তেল আমাদের মধ্যপ্রাচ্যের যে আমাদের অয়েল সাপ্লাই, সেটা তো মোস্টলি আপনার পারস্য উপসাগর দিয়ে আসে। সেগুলো যদি সাপ্লাই হয়, তাহলে শুধু বাংলাদেশ না, আমাদের যারাই ওই এলাকা থেকে তেল আমদানি করে, তেলের দাম বেড়ে গেলে আমাদের একটা বিরাট ইম্প্যাক্ট হবে। যুদ্ধের দুই পক্ষ যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক আছে বাংলাদেশের। এই যুদ্ধে বাংলাদেশ কি কোনো পক্ষ নেবে নাকি নিরপেক্ষ থাকবে? যুদ্ধ পরিস্থিতিতে এমন কৌশলগত কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে কি বাংলাদেশ, এমন প্রশ্ন উঠে আসছে। আমাদের কোন পক্ষে থাকবো, পক্ষ থেকে আসলে তো আমাদের কিছু করার নাই। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে আমরা কি প্রস্তুতি নেব এই যুদ্ধের আলোকে। এখানে তেলের দাম বাড়বে অস্বাভাবিকভাবে, সোনার দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে। এই প্রস্তুতিগুলো নেওয়া আমার মনে হয় বেশি জরুরি। তবে বিশ্লেষকরা মনে করেন, এই যুদ্ধ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে এমন আশঙ্কা কম। ইরান বর্তমানে প্রায় বন্ধুহীন অবস্থায়। তার একমাত্র মিত্র শক্তি হচ্ছে রাশিয়া এবং চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিপর্যস্ত। চীন একটা বড় পরাশক্তি, কিন্তু চীন এখানে ডাইরেক্টলি ইনভলভ হবে না, কারণ চীনের এখন সামনে পরাশক্তি হয়ে দাঁড়ানোর একটা সুযোগ আছে। যুদ্ধ বাস্তবতায় ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। 2 বার কিংবা 2 মেয়াদ নয়, প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এমন প্রস্তাব উঠে এসেছে। অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে মত দিলেও বিএনপি সহ 3টি দল দলীয় ফোরামে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনার জন্য আগামী 2 দিন সংলাপ মুলতবি করা হয়েছে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার বা 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এমন সুপারিশ করেছে। বিদ্যমান ব্যবস্থায় এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বলা হয়, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। অধিকাংশ রাজনৈতিক দল পক্ষে মত দিলেও আলোচনা অসমাপ্ত থাকে। বিএনপি সহ 3টি দল জানায়, এখনই নয়, দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন তারা। 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব ভোগ করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না। তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউসে এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দিতে কমিশনের সংলাপ 2 দিনের জন্য মুলতবি করা হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে এবং তারই ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনাটা হবে। এদিনের আলোচনায় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিও স্থান পায়। বিএনপি ও জামায়াত সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে চায়। কমিশনের পক্ষ থেকে 3টি বিষয়ে সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র এবং মানবিক মর্যাদা, এই 3টিকে তারা সংবিধানের মূলনীতির ওইখানে সংযোজিত করতে চান। আমরা এটার ব্যাপারে একমত হয়েছি। তবে বাম ঘরানার দলগুলো সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখার পাশাপাশি 72-এর সংবিধানের মূলনীতিগুলো রাখার পক্ষে নিজেদের মতামত জানিয়েছে।
অনানুষ্ঠানিকভাবে দলগুলো চেষ্টা করবে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া, একটা সমঝোতা এই সমস্ত প্রশ্নে তৈরি করবার জন্য। বিদ্যমান যে মূলনীতি সেটাই থাকবে নাকি সংযোজন হবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জুলাই সনদের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী 1 মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, জানান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নির্বাচন, নতুন করে মার্কিন ট্যারিফ সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনের নির্বাচন এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ সবার জন্য একটা স্বস্তি, কারণ সবাই তো সবাইয়ের তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। এদিকে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার আয়োজনে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক সংলাপে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলেই কেবল দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে। আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিং এর যে সমস্ত ফিল কলেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করে পরিকল্পিতভাবে দেশের মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা কখনো এখানে না আসে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। সাবেক 3 সিএসির বিরুদ্ধে নাসির উদ্দিন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বিএনপি। একই সঙ্গে 2014, 2018 ও 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে দলটি। রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই সংক্রান্ত আবেদন প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছে। নির্বাচন ভবন আগারগাঁও এলাকায় অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়েছে বলেও জানান বিএনপির নির্বাহী কমিটির সদস্য। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব। সেই এধারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরো আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। এটাই হলো আমাদের মূল বিষয়। এরই সাথে সময় হলো আরো একটা বিরতির। সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। শাপলাকে দলীয় প্রতীক চেয়ে দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ নেতারা কমিশনে গিয়ে আবেদন জমা দেন। আর দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগামী নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হবে তাদের দল। দল গঠনের 4 মাস পর নিবন্ধনের জন্য রোববার ইসিতে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিবন্ধনের শর্ত অনুযায়ী 25টি জেলা, 105টি উপজেলার কমিটি ও সমর্থকদের বিস্তারিত ইসিতে জমা দেন তারা। দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, দল নিবন্ধনের সব শর্ত পূরণ করে ইসিতে আবেদন করেছে তারা। বলেন, 3টি প্রতীকের জন্য আবেদন করলেও শাপলাকে দলীয় প্রতীক হিসেবে চায় তারা। জনগণের পক্ষের শক্তি হিসেবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে
সেই রাজনীতির ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের সকলের সদস্য ফর্মগুলো, আমাদের কমিটিগুলো, সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, তারা যেন নিবন্ধন না পায় সেজন্য তাদেরকে বিতর্কিত করার সব চেষ্টাই করেছে কোনো একটি রাজনৈতিক দল। জানান, আগামী নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয় হবে তাদের দল। আগামীতে সংস্কার বা ঐক্যবাদ কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। আগামী জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথাও বলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। অনেক প্রতিষ্ঠানের সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ চায় পুনর্গঠন। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার দাবিতে আন্দোলনকারীদের উপর জল কামানোর সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। রোববার বেলা 11:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। এর আগে প্রায় 1 ঘন্টা ধরে প্রেস ক্লাব এলাকা অবরোধ করে রেখেছিলেন এসব আন্দোলনকারীরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে 3 দফা দাবিতে শহীদ মিনারে সমাবেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দর্শক, কাল দুপুর 12টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা হল পরিদর্শন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের। সুস্পষ্ট আশ্বাস না পাওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা হল ত্যাগ করবে না বলেও জানিয়েছে। এদিকে শিক্ষার্থীদের সাথে প্রশাসনের বৈঠক হলেও সেখানে কোনো ফলপ্রসূ সমাধান হয়নি। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও 36 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মোট 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার 5.80%। এবছর জানুয়ারি থেকে এই পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 16 এবং শনাক্তের সংখ্যা 433 জন। করোনায় আক্রান্ত হয়ে এ যাবৎ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 2,09,515। যেতে হচ্ছে আরো একটা বিরতিতে, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে অর্থ বাণিজ্যের খবর। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এবার থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5, 6.5। আমাদের যেটা বছরের বাজেট উচ্চাভিলাষী মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। সংস্থাটির গবেষকরা বলছেন, বাজেটে রাজস্ব প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়। রোববার সকালে রাজধানী গুলশানে বাজেট সংলাপে এসব কথা বলেন তারা। মূল ট্রেন্ডটা থাকে সেটা হচ্ছে যে আপনার অবকাঠামো নির্মাণের দিকে। অবকাঠামো দরকার, যন্ত্রপাতি দরকার, বিল্ডিং দরকার, কিন্তু সব সেখানে মানব সম্পদের উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক, তাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষক, ক্লাসরুম ফেসিলিটি, এই সমস্ত জায়গায় বিনিয়োগ কম হয়ে থাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে সেখানেও কিন্তু জিডিপির 1% কম, এবং এই বছরে সেটা জিডিপির 0.6%। গত বছরে যেটা ছিল তার চাইতেও কম। সংবাদের পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। ফিরছে খেলার খবর নিয়ে, সাথে থাকবেন। নিউজ 24 সংবাদে আবারও স্বাগত। এবারে খেলার খবর। স্বল্প সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব নিয়ে ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সাজিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। নিউজ 24-কে জানান, মাঠ সংকট কাটাতে নিয়েছেন উদ্যোগ, কাজে লাগাতে চান সাবেক ক্রিকেটারদেরও। বিস্তারিত জানাচ্ছেন শুভ দেবনাথ। বিসিবি সভাপতির দায়িত্বে এখন অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, তাই তার কাছে প্রত্যাশাও একটু বেশি। নানা সীমাবদ্ধতা কাটিয়ে ক্রিকেটকে নিয়ে যেতে চান অন্য উচ্চতায়, যদিও বিসিবির নির্বাচনের আগে তার হাতে সময় খুবই কম।
সকলে মিলে একটা চার্টার তৈরি করেছি, সেটার নাম দিয়েছি ট্রিপল সেঞ্চুরি। এই ট্রিপল সেঞ্চুরিতে আমরা 100% ট্রাস্ট, 100% রিচ এবং 100% পারফরমেন্স, এই তিনটে প্রোগ্রামের আন্ডারে আমরা দেশের ক্রিকেটে 4 ভাগে 4টা বড় বড় প্রোগ্রাম করছি। একটা ক্রিকেটের ইন্টিগ্রিটি, হাই পারফরমেন্স ফর এভরিওয়ান, কানেক্ট অ্যান্ড গ্রো এবং ক্রিকেট বোর্ডকে ওয়ার্ল্ড ক্লাস একটা অর্গানাইজেশনে তৈরি করা। সো এই কাজগুলোর প্রধান 4টে কাজ, এবং এই 4টে কাজের ভেতরেই ক্রিকেট উন্নয়নের যে পরিকল্পনাগুলো আছে সবার মধ্যে আছে। টেস্ট ক্রিকেটের 25 বছর উপলক্ষে এই ফরম্যাটে শিশু কিশোরদের সম্পৃক্ত করতে নানা আয়োজন হাতে নিয়েছে বিসিবি। টেস্টের 25 বছর উপলক্ষে আমরা যে একটা রজত জয়ন্তী প্রোগ্রাম হাতে নিয়েছি, সেখানে যে বাংলাদেশের প্রধান যে আমরা 4টা রিজিয়নে ভাগ করেছি, এবং সেই রিজনগুলোতে আমরা একজন, সেখানে যে ক্রিকেট হবে সেখানে আমরা একজন হেড অফ ক্রিকেট থাকবেন। সেই হেড অফ ক্রিকেটটা সেখানে যে ডিস্ট্রিক্ট কোচগুলো আছে তারা ট্যালেন্ট হান্ট গ্রো করবেন। ক্রিকেট উন্নয়নে 3 উপদেষ্টা নিয়োগ দিয়েছেন, কথা বলেন সাবেক ক্রিকেটারদের কাজে লাগানোর বিষয়েও। এখানে আমি হয়তো ক্রিকেট খেলার সাথে সম্পৃক্ত আছি, কিন্তু লিগালি তেমন কিছু বুঝি না, এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে সেখানে আমার সহায়তা দরকার। অলরেডি হাবিবুল বাশার, নান্নু ভাই সহ অনেক ক্রিকেটাররা এখনো আছে, আমরা তাদের এক্সপিরিয়েন্সটা আমরা নেব বা নিচ্ছি। অবশ্যই যে নামগুলো বললেন, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, এদের যে এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আমরা কাজে লাগাবো। বিসিবি ছেড়ে চলে যাওয়ার আগে ক্রিকেটকে দেখে যেতে চান আরেক ধাপ ওপরে, যার সুফল পাবেন পরবর্তীতে যারাই দায়িত্বে থাকবেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।